প্রথমেই জানিয়ে দিব, সংসদে উচ্চকক্ষে যাচ্ছে জামায়াতের ব্রিলিয়েন্টরা। মাথা নষ্ট অশিক্ষিত মূর্খ বিএনপির এমপিদের উচ্চকক্ষে অবিশ্বাস্য সংখ্যক আসন পেতে যাচ্ছে জামায়াত। নিয়ন্ত্রণ করবে সরকারকে। মহাবিপদের তারেক রহমানের সরকার। জানিয়ে দিব, মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে নাসির উদ্দিনের আবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতিতে সংখ্যার খেলা কখনই সরল অঙ্কের মতো সোজাসাপটা নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর বাইরে থেকে দেখলে মনে হতে পারে বিএনপি জোট একচেটিয়া দাপট দেখিয়ে জয় পেয়েছে। ৩০০ আসনের মধ্যে ২১২টি তাদের দখলে। বিপরীতে জামায়াত জোট পেয়েছে মাত্র ৭৭টি আসন। কাগজে কলমে হিসাব করলে ব্যবধান দাঁড়ায় ১৩৫ আসন। দেখতে যেন একপেশে বিজয়, কিন্তু রাজনীতির বাস্তব অঙ্কটা কেবল আসনের সংখ্যায় শেষ হয় না। একটু গভীরে তাকালেই চিত্রটা ভিন্নভাবে ধরা পড়ে। নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটের শতাংশের দিকে চোখ রাখলেই বিস্ময় জাগে। বিএনপি জোট পেয়েছে প্রায় ৪৬.৬% ভোট, আর জামায়াত জোট পেয়েছে ৪৩.৯% ভোট। পার্থক্য মাত্র ২.৭%, অর্থাৎ মাঠের বাস্তব সমর্থনে দুই জোটের মধ্যে খুব বেশি ফারাক নেই। তবু এই সামান্য ব্যবধানের কারণেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির অধীনে বিএনপি জোট সংসদে ১৩৫টি অতিরিক্ত আসনের সুবিধা পেয়েছে। এই ব্যবস্থায় যে প্রার্থী এক ভোট বেশি পায় তিনি এমপি হন। বাকিদের প্রাপ্ত হাজার হাজার ভোট কার্যত প্রতিনিধিত্বহীন থেকে যায়। ফলে প্রায় ৪৪% ভোট পাওয়া জামায়াত জোট সংসদে মাত্র ৭৭টি আসনে সীমাবদ্ধ থেকেছে। গণতন্ত্রের দৃষ্টিতে এটিকে অনেকেই বড় ধরনের অসঙ্গতি বলছেন। এই অসঙ্গতির প্রেক্ষাপটেই এবার এক নতুন পরিবর্তনের কথা সামনে এসেছে। সাম্প্রতিক গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় সংসদে যুক্ত হচ্ছে একটি নতুন উচ্চকক্ষ বা আপার হাউস। এই উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে, অর্থাৎ কোনো ভোট আর নষ্ট হবে না। দল যত শতাংশ ভোট পাবে, উচ্চকক্ষের আসনের প্রায় তত শতাংশই তাদের দখলে যাবে। এই কাঠামোই মূলত নির্বাচনের প্রকৃত জনসমর্থনের প্রতিফলন ঘটাবে। বিশ্লেষকদের মতে এই নতুন উচ্চকক্ষই জামায়াত জোটের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে। কারণ নিম্নকক্ষে আসনের হিসেবে বিএনপি জোট যতই এগিয়ে থাকুক, উচ্চকক্ষে তাদের সঙ্গে ব্যবধান প্রায় ঘুচে যাবে। ধরা যাক উচ্চকক্ষে মোট আসন থাকবে ১০০টি। জামায়াত জোট যেহেতু ৪৩.৯% ভোট পেয়েছে, তারা পাবে আনুমানিক ৪৩ বা ৪৪টি আসন। বিএনপি জোটের ৪৬.৬% ভোট অনুযায়ী তারা পাবে প্রায় ৪৭টি আসন, অর্থাৎ পার্থক্য দাঁড়াবে মাত্র ৩ বা ৪টি আসন। বাকি ৯ বা ১০টি আসন যাবে ছোট দলগুলির ঝুলিতে। এখানেই রাজনীতির অঙ্কটা হঠাৎ করেই বদলে যায়। এই উচ্চকক্ষে কোনো দল এককভাবে আইন পাশ করতে পারবে না। কোনো বিল পাশ করতে হলে প্রয়োজন হবে কমপক্ষে ৫১টি ভোট। বিএনপির হাতে থাকবে ৪৭টি আসন। একাই আইন পাশ করার মতো সংখ্যাগরিষ্ঠতা নয়, তাদের দরকার হবে জামায়াত অথবা ছোট দলগুলির সমর্থন। অন্যদিকে জামায়াত জোটের ৪৪টি আসনের সঙ্গে ছোট দলগুলির সমর্থন যোগ হলে অনেক ক্ষেত্রে সংখ্যাটা ৫১ ছাড়িয়ে যেতে পারে। অর্থাৎ নিম্নকক্ষে বিএনপি একচেটিয়া শক্তিশালী হলেও উচ্চকক্ষে তাদের প্রতিটি বড় সিদ্ধান্তে দর কষাকষি করতে হবে। এখানেই গণতন্ত্রের ভারসাম্যের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতদিন সংসদে দেখা গেছে সরকার দল চাইলে বিরোধীদের আপত্তি উপেক্ষা করেই আইন পাশ করে দিয়েছে। বিতর্কের জায়গা ছিল সীমিত। নতুন উচ্চকক্ষের কাঠামো সেই সংস্কৃতিকে বদলে দিতে পারে। এখন থেকে কোনো বিতর্কিত বিল পাশ করাতে হলে সরকারকে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করতেই হবে। কি কি সংশোধনী দরকার, কোন জায়গায় আপোষ সম্ভব, এসব প্রশ্নের সমঝোতা ছাড়া আইন পাশের পথ আর সহজ হবে না। উচ্চকক্ষে ছোট দলগুলির ভূমিকাও হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ৯ বা ১০টি আসন নিয়েই তারা কিংমেকার হয়ে উঠতে পারে। বিএনপি বা জামায়াত কেউই এককভাবে ৫১ ছুঁতে পারবে না। ফলে ছোট দলগুলি যেদিকে ঝুঁকবে সেদিকেই পাল্লা ভারী হবে। এই পরিস্থিতিতে সংসদে দর কষাকষি, যুক্তিতর্ক এবং আলোচনার সংস্কৃতি ফিরতে পারে। তাড়াহুড়ো করে কোনো কালো আইন পাশ করা কঠিন হয়ে যাবে। প্রতিটি বিল পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে। এই নির্বাচন ফলাফল আরও একটি বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির সীমাবদ্ধতা। মাত্র ২.৭% ভোটের ব্যবধানে বিএনপি জোটের হাতে ১৩৫টি অতিরিক্ত আসন চলে যাওয়া কি সত্যিই ন্যায্য প্রতিনিধিত্ব? উচ্চকক্ষের পিআর পদ্ধতি এই অসঙ্গতির আংশিক জবাব দিচ্ছে। জামায়াত জোট তাদের ৪৩.৯% ভোটের প্রায় পূর্ণ মর্যাদা পাচ্ছে। ফলে নিম্নকক্ষের ২১২ আসনের চেয়ে উচ্চকক্ষের ৪৭ বরং ৪৪-এর হিসাব অনেক বেশি বাস্তবসম্মতভাবে জনসমর্থনের প্রতিফলন ঘটাচ্ছে।
জামায়াতের কর্মী সমর্থকরা হয়তো নিম্নকক্ষের ফল দেখে হতাশ হতে পারেন, কিন্তু উচ্চকক্ষে প্রায় সমান শক্তি অর্জন তাদের জন্য একটি বড় নৈতিক বিজয়। এতে পরিষ্কার হয়ে যাচ্ছে জনসমর্থনের দিক থেকে বিএনপি ও জামায়াত প্রায় সমান শক্তিশালী শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। আগের মতো আর বিএনপির হাতে এককভাবে ক্ষমতার চাবিকাঠি নেই, সেই ক্ষমতা এখন ভাগ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো এই কাঠামো ভবিষ্যতে একনায়কত্বের পথে যাওয়ার সুযোগ অনেকটাই কমিয়ে দেবে। সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত নিতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। বিএনপি ও জামায়াত একমত না হলে সংবিধানে এক চুলো নড়াচড়া করা যাবে না, অর্থাৎ ক্ষমতার ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি হচ্ছে। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা। উচ্চকক্ষের এই সমীকরণ সেই ভারসাম্য প্রতিষ্ঠার পথ খুলে দিচ্ছে। এখন থেকে সরকারকে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের কথা ভাবতেই হবে, শুধু সংখ্যার জোরে দেশ চালানোর যোগ শেষের পথে। এই পরিবর্তন শুধু কোনো একটি দলের জয় নয়, এটি দেশের প্রতিটি ভোটারের জয়। আপনার ভোটটি হয়তো নিম্নকক্ষে এমপি বানাতে পারেনি, কিন্তু উচ্চকক্ষে ঠিকই প্রতিনিধিত্ব তৈরি করেছে। নতুন কাঠামো দেখিয়ে দিচ্ছে যে সঠিক পদ্ধতি থাকলে সংখ্যার খেলাও উল্টে দেওয়া যায়। বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে এক নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে সংখ্যার চেয়ে যুক্তি ও আলোচনাই হবে শেষ কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৮ ঘিরে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এ আসনের ফলাফলকে চ্যালেঞ্জ করে শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের পক্ষে শাপলাকলি প্রতীকের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে ভোট গ্রহণ ও ফল ঘোষণার প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে, যা ভোটের প্রকৃত ফলাফলকে প্রভাবিত করেছে। শনিবার ১৪ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসির উদ্দিন পাটোয়ারির পক্ষে লিখিত আবেদন জমা দেন এনসিপি এর নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে ১১ দফায় মোট ১২টি কেন্দ্রের নির্দিষ্ট অনিয়মের বিবরণ দেওয়া হয়েছে। দলটির দাবি, এসব অনিয়মের কারণে ঢাকা ৮ আসনের নির্বাচনী ফলাফলের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছে। আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা ৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার সমর্থকরা ভোট কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করেছেন। নাসির উদ্দিনের অভিযোগ অনুযায়ী কেন্দ্রগুলোতে ভোট রিগিং, জাল ভোট প্রদান, ফলাফল ঘোষণায় বিলম্ব সৃষ্টি এবং বাতিল হওয়া ভোট পুনরায় গণনায় অন্তর্ভুক্ত করার মতো ঘটনা ঘটেছে। তার দাবি, এসব কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দেওয়া যায়। নাসির উদ্দিন আরও অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও জোরপূর্বক ব্যালট বাক্স নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হয়েছে। এতে করে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগে বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট আসনের রিটার্নিং অফিসারও অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন অথবা অনিয়ম রোধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। নাসির উদ্দিন পাটোয়ারির দাবি, এই অনিয়মগুলো তদন্ত না হওয়া পর্যন্ত বিজয়ী ঘোষিত প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত রাখা উচিত। তার মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ছাড়া শপথ গ্রহণ হলে বিতর্কিত ফলাফল কার্যত বৈধতা পাবে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা আরও ক্ষুণ্ণ করবে। তাই তিনি নির্বাচন কমিশনের কাছে আইন ও বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নির্বাচন কমিশনের বিধিমালায় ফলাফল নিয়ে আপত্তি উত্থাপনের সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী বা দল নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত অভিযোগ দিতে পারে এবং কমিশন চাইলে তদন্তের নির্দেশ দিতে পারে। প্রয়োজনে ভোট পুনর্গণনা, নির্দিষ্ট কেন্দ্রের ভোট বাতিল বা নির্বাচন স্থগিতের মতো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার কমিশনের রয়েছে। যদিও বাস্তবে এসব সিদ্ধান্ত নেওয়া হয় প্রমাণের দৃঢ়তা ও অভিযোগের গ্রহণযোগ্যতার ওপর ভিত্তি করে। ঢাকা ৮ আসন শুরু থেকেই আলোচনায় ছিল। গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভোটে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী এনসিপি এর প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫১,৩৯৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান মাত্র কয়েক হাজার ভোট হওয়ায় ফলাফল ঘোষণার পরপরই অভিযোগ ও পাল্টা বক্তব্য সামনে আসে।
নাসিরউদ্দিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ব্যবধান কম হওয়ায় অনিয়মের প্রভাব সরাসরি ফলাফলের ওপর পড়তে পারে। বিশেষ করে 12টি কেন্দ্রের অনিয়ম যদি প্রমাণিত হয় তাহলে মোট ভোটের ব্যবধানের চেয়েও বেশি ভোটের বৈধতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে তারা মনে করছেন। নির্বাচন কমিশনের সামনে এখন বড় চ্যালেঞ্জ হল অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা। কমিশন চাইলে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট কেন্দ্রের নথিপত্র, ব্যালট পেপার, ফলাফল শিট এবং দায়িত্বপ্রাপ্ত অধিকর্তাদের বক্তব্য যাচাই করতে পারে। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা ৮-এর মতো গুরুত্বপূর্ণ আসনে অভিযোগের দ্রুত ও বিশ্বাসযোগ্য নিষ্পত্তি জরুরি। তা না হলে শুধু এই আসনের ফলাফল নয়, সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে অভিযোগ তদন্তে দীর্ঘসূত্রিতা বা অস্পষ্ট সিদ্ধান্ত রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। ঢাকা ৮ আসনের নির্বাচন নিয়ে ওঠা অভিযোগ নতুন সরকারের জন্য একটি বড় পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে। একদিকে বিজয়ী প্রার্থী শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলাফলকে চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এখন নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা ও আইনি প্রক্রিয়ার সঠিক প্রয়োগই নির্ধারণ করবে এই বিতর্ক কোন পথে এগোবে। স্বচ্ছ তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়েই কেবল ভোটারদের আস্থা রুদ্ধকার করা সম্ভব।